আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম। আর আমার সাথে আছেন মোহাম্মদ সাইফুর রহমান। আর এই ক্রোয়েশিয়ার সম্বন্ধে, ক্রোয়েশিয়ার কেন ভিসা রিজেক্ট হয় সে সম্বন্ধে আজকে আমি আমার বিস্তারিত আলোচনা করব। আর আমাকে অনেকে জানিয়েছেন কমেন্ট বক্সে যে ভিসা রিজেক্ট হয়, আমার ভিসা রিজেক্ট হয় 2 মাস 3 মাস হয়েছে। এটা আমি আসলে আগের ভিডিওতে বলতে পারি নাই, তাই এই বিষয় নিয়ে আমি এখন আমার বিস্তারিত কন্টেন্ট তৈরি করতেছি। সো শুভেচ্ছা মিস্টার আজিজ 365 ব্লগে আপনাদের স্বাগতম দর্শক। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন, কারণ আমি যে ভিডিওগুলো আপলোড করব বিভিন্ন দেশের, আপনারা সাথে যাতে জানতে পারেন এবং উপকৃত হন আমার ভিডিওটা দেখে। আর আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন কোনো বিষয়ে তথ্য জানার থাকলে, এবং আমার ভিডিওকে স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ স্কিপ করে যদি যান অনেক বিষয় আপনারা অজানা থেকে যাবে। সো আর দেরি না করে ভিউয়ার্স, আমি আমার এই মূল বিষয়ে চলে যাচ্ছি। সো আমার সাথে আছেন সাইফুর রহমান। সাইফুর রহমান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে সাইফুর রহমানের কাছ থেকে ক্রোয়েশিয়ার রিজেক্টের কারণ জানবো। উনি ক্রোয়েশিয়ার রিজেক্টের কী কারণ আছে রিজেক্ট হওয়ার, এবং শীতকালে কী কারণে মানে শীতকালে ভিসা হয় না, বা সামারে ভিসা হয়, উইন্টারে ভিসা হয় না, এটা সম্বন্ধে আজকে বিস্তারিত জানবো। তো সাইফুর রহমানকে ফার্স্টে আমি বলবো যে এই ক্রোয়েশিয়ার ভিসা রিজেক্টের কারণটা কি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ক্রোয়েশিয়ার অনেকে ভিসা রিজেক্ট সম্পর্কে ভালো করে জানেন না, সেই বিষয়ে আমি বিস্তারিত জানাবো। আর যারা জানেন তাদের থেকে অসংখ্য ধন্যবাদ। সো ক্রোয়েশিয়ার ভিসা রিজেক্টের অনেকগুলো কারণের মধ্যে আপনার কয়েকটি কারণ আমি উল্লেখ করব, যেগুলো মুখ্য কারণ হতে পারে। সো প্রথমত হলো, আপনি যদি ক্রোয়েশিয়ার ভিসা ফাইল জমা দেওয়ার আগে যদি অন্য কোনো দেশে ফাইল জমা দিয়ে থাকেন এবং ভিসা না হয়, অর্থাৎ রিজেক্ট খান, আপনাকে যদি ক্রোয়েশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তারপরে আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, আপনি যদি উল্লেখ করে না থাকেন যে আপনি অন্য দেশে আগে জমা দিয়েছেন এবং রিজেক্ট খেয়েছেন, সেক্ষেত্রে আপনার ভিসা নাও হতে পারে। এটা হতে পারে আপনার ভিসা না হওয়ার, রিজেক্ট করার একটা মুখ্য কারণ হতে পারে। সো ভিউয়ার্স, এই সাইফুর রহমানের জানলাম প্রথম যে মূল বিষয় হচ্ছে রিজেক্টের। তো সালে আপনি পারমিটের জন্য অন্য দেশের পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন, এটা রিজেক্ট খাইছেন। এটা পরবর্তী যে যখন আপনি ক্রোয়েশিয়ার জন্য বা বিভিন্ন দেশের জন্য অ্যাপ্লাই করবেন, তখন এই রিজেক্টের কারণটা আপনি উল্লেখ করবেন, কেন আপনি কারণ এই রিজেক্টটা খেয়েছেন। সো ভিসা পেতে আপনার সহজ হবে। সো ভিউয়ার্স, রিজেক্টের নেক্সট কারণটা কি সাইফুর রহমানের কাছ থেকে জানতে চাইব। সো আপনার পারমিটের জন্য জমা দিয়েছেন এবং পারমিটটা আসতেছে না, অনেক দেরি করতেছে। সো অনেক দেরি করার মূল কারণ হচ্ছে কোম্পানিতে লোক লাগবে না। আপনার এজেন্সি আপনার এক কোম্পানিতে অ্যাপ্লাই করছে, সো কোম্পানি ফাইল জমা নিছে, কিন্তু আপনার পারমিট ইস্যু হচ্ছে না। সো পারমিট ইস্যু হচ্ছে না, অনেক দেরি করছে, তার মানে বুঝতে হবে আপনাকে ওই কোম্পানিতে আর আপনার লোক লাগবে না। সো ভিউয়ার্স, কোম্পানিতে যদি লোক লাগে না, তাহলে আপনি পারমিট এই কোম্পানিতে সাবমিট করছেন, কোম্পানি সাবমিট করার পরে কোম্পানিতে লোক লাগবে না। সো কোম্পানি যখন না করে দিবে তখন আপনার এই পারমিটটা রিজেক্টেড হবে। পরবর্তীতে কারণটা কি বলেন রিজেক্টের? প্রিয় দর্শক, পরবর্তী যে কারণটা বলবো এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে এই ভুলটা আমরা যদিও আমরা না করি, তাহলে যদিও আমরা এই ভুলটা না করে থাকি, তাহলে এমনিতেই হয়ে যায় ভুলটা। কারণ হচ্ছে আমরা ডকুমেন্টের ভুল, যেগুলো ডকুমেন্টে আমাদের দেখবেন পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের মিল নেই, এনআইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের মিল নাই, জন্ম নিবন্ধন সব কিছু মিল আছে, কিন্তু সার্টিফিকেটের সাথে আপনার মিল নাই কোনো কিছু ডকুমেন্ট। আপনি যদি পারমিটের জন্য ডকুমেন্ট জমা দেন, তাহলে আপনি অবশ্যই চেক করবেন যে আপনার সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড, পাসপোর্ট সব কিছু অ্যাকুরেট আছে কিনা। তো আমরা সাইফুর রহমানের কাছ থেকে জানতে পারলাম যে আপনারা যদি এই ডকুমেন্টগুলা সম্পূর্ণ সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, যদি কোনো কিছুতে ভুল থাকে তাহলে এটা রিজেক্টের কারণ হতে পারে। সো আরেকটা কারণ আছে, আরও অনেক কারণ আছে, আমাকে একটু বলেন। সো এখন কিন্তু আগের মতো কোম্পানি পারমিটের জন্য অ্যাপ্লাই করে পারমিট সাথে সাথে দিয়ে দেয় এরকম কিন্তু নাই, এখন কিন্তু গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে। সো এখন আরও বেশি স্ট্রিক্ট করছে বিষয়টা।
তো এখন এমবেসিগুলা পারমিটের জন্য অ্যাপ্লাই করার পরে এমবেসিগুলা খুব ভালো করে ইনভেস্টিগেশন করে আপনার দেখে কোম্পানিতে লোক কতজন লাগবে, কতজনের জন্য লোকের জন্য অ্যাপ্লাই করছে, এবং যদি দেখে যে আপনার 2-3জন পারমিট পেয়ে গেছে অলরেডি, তখন সেই কোম্পানির ক্ষেত্রে আপনার এই পারমিটের ক্ষেত্রে ইস্যু করতে দেরি করে, ইস্যু হয় না। আসলে আপনার একটা কোম্পানিতে ধরেন লোক লাগবে 10 জন, অলরেডি 2-3জন ইস্যু হয়ে গেছে, 2-3জন পারমিট বের হয়ে গেছে, তখন কিন্তু আর পারমিট দেয় না বেশিরভাগ কোম্পানি। সো জানতে পারলাম এটা এই রিজেক্টের মূল একটা কারণ যে এমবেসি আপনার ইনভেস্টিগেশন করবে কোম্পানিতে, মানে কোম্পানি সঠিক আছে কি না, বা যে এভরিথিং সব কিছু ইনভেস্টমেন্ট করে দেখবে ওটা ঠিক থাকে আপনি ভিসা পাবেন, আর যদি ও সঠিক থাকে না তাহলে আপনি ভিসা রিজেক্ট খাইতে পারেন। সো আর কোনো কারণ থাকলে বলতে পারেন আমাদের রিজেক্টের বিষয় হচ্ছে যে আমরা বাঙালিরা বা অন্যান্য দেশের যারা আছি কিন্তু ভিসা পারমিট পাই, ভিসা ইস্যু হয়, সব কিছু ঠিক আছে, আমরা ক্রোয়েশিয়া ল্যান্ড করি, কিন্তু ল্যান্ড করার পরে আমরা আর ওই কোম্পানিতে যাই না, অথবা হতে পারে যে ওই কোম্পানিতে আর কোনো লোক নাই, কোম্পানি ফোন দিয়ে অথবা এজেন্সির মাধ্যমে জানায় যে ওই কোম্পানিতে আর লোক লাগবে না, আমার ভিসা হয়ে গেছে, আমার কন্ট্যাক্ট শেষ, আপনি এখন অন্য কোথাও যাইতে পারেন। সো ওই কোম্পানিতে লোকটা না গিয়ে অন্যান্য দেশে চলে যায়, ইউরোপের যেহেতু আপনার ডোমেস্টিকের মতো সব দেশে আপনার যাতায়াত করতে পারেন। সো আপনি ক্রোয়েশিয়ার কোম্পানিতে, যে কোম্পানিতে পারমিট ইস্যু হয়েছে ওই কোম্পানিতে না গিয়ে আপনি অন্য কোম্পানিতে অথবা অন্যান্য দেশে চলে যান। সো সেটাও এখন এজেন্সি ভালো করে, এমবেসি ভালো করে ইনভেস্টিগেশন করে যে কোম্পানির লোক গেছে কি না গেছে। বিগত দিনগুলোতে আপনার এরকম হয়ে আসছে, কোম্পানির মাধ্যমে পারমিট ইস্যু করে ক্রোয়েশিয়া প্রবেশ করে অন্যান্য দেশ, ইউরোপের অন্যান্য দেশে চলে যায়। এই কারণে এখন আরও বেশি স্ট্রিক্ট করছে এমবাসিগুলো এই বিষয়ে। এই জন্য আপনার ভিসা রিজেক্ট হওয়ার আরেকটি মূল কারণ হতে পারে। তাহলে এইটা হচ্ছে আপনার মানে আমাদের বাংলাদেশিদের জন্য এটা আমার বলা হচ্ছিল উচিত নয়, তাদের আমি বলতে চাই, কারণ বাংলাদেশিরা আমরা যে আমরা ইউরোপের ভিসা হয়ে গেছে, আমরা ইউরোপে চলে যাব, আমি ইউরোপে ক্রোয়েশিয়া থাকবো না, এই কোম্পানিতে কাজ করবো, আমি পর্তুগাল যাব, স্পেন, ইটালি চলে যাব, এটা আসলে আমাদের বাঙালিরা বেশি চিন্তা ভাবনা করে। এই জন্য ভিসা পরবর্তীতে যারা স্টেপে যারা উঠে ভিসার জন্য তারা রিজেক্ট খায়। আপনারা যারা ক্রোয়েশিয়া অ্যাপ্লাই করবেন, করার পর যদি না আসেন, অন্তত পক্ষে এই কোম্পানিতে আপনার যখন ততক্ষণ পর্যন্ত যদি আমরা টিআরসি কার্ড পাইছেন না ততদিন পর্যন্ত এই কোম্পানিতে থাকার চেষ্টা করবেন। কেন? কারণ পরবর্তীতে যারা আপনারা ভাই বোনেরা অ্যাপ্লাই করবে তারা যেহেতু ভিসা পায়, রিজেক্ট হয় না, আপনারা এটা তো মাথায় রাখবেন। কারণ আপনি আসলেন ক্রোয়েশিয়াতে, আপনি এসে গেছেন, আপনি ইউরোপিয়ান হয়ে গেছেন, পরবর্তীতে যারা আসবে তাদের যদি আপনার রুচি, তাদের রিজেক্টটা আপনি মেরে দেন, তাহলে তো এটা আমাদের বাংলাদেশের জন্য অসম্মানজনক। তাই এটা আপনারা এটা থেকে আপনারা বেঁচে থাকবেন। আমি রিকোয়েস্ট করবো আপনারা ক্রোয়েশিয়া আসলে আপনার যে কোম্পানিতে আসবে অন্তত 2-3 মাস কষ্ট করে টিআরসি কার্ড পাওয়ার পর্যন্ত পেয়ে তখন আপনারা স্পেন, ইটালি বা অন্যখানে মুভ করবেন। কারণ কোম্পানিতে কাজ আসলে কোম্পানি বুঝতে পারবে এই লোকটা আমার কোম্পানিতে আসছে, বা আমার কাজটা তার ভালো লাগছে না, সে আমার কোম্পানি ছেড়ে দিছে। সো ভিউয়ার্স, আরেকটা বিষয় জানতে চাইব, অনেকে কমেন্ট করেছেন যে এই শীতকাল আসছে, ভিসা হচ্ছে না, এই বিষয় সম্বন্ধে আমরা সাইফুর রহমানের কাছে কিছু তথ্য জানবো। সো শীতকাল আসতেছে, ভিসা ইস্যু হচ্ছে না, অনেকেই বলতেছে, আমিও শুনতেছি এই বিষয়ে, অনেকের কাছ থেকে অনেক কমেন্ট আসতেছে এই বিষয়ে। সো এটা কিন্তু আসলে ধারণা সঠিক না। শীত আসতেছে, আপনারা জানেন ইউরোপে খ্রিস্টান দেশগুলোতে আপনার ডিসেম্বর মাসেই শীত আসে, বেশিরভাগ শীত, আবার ক্রিসমাস ডে ওই সময়। তো ক্রিসমাসের কারণে আপনার ছুটি থাকে বিভিন্ন কোম্পানিতে। সো এই কারণে বেশিরভাগ সময় পারমিট ইস্যু হতে একটু দেরি করে। সো শীত আসতেছে, ভিসা ইস্যু হচ্ছে না, এটা কিন্তু একবার সম্পূর্ণ ভুল ধারণা। আসলে আমরা যারা এই শীত আসছে ভিসা হচ্ছে না, এটার মূল উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টানদের বড়দিন হচ্ছে ক্রিসমাস। সো এই উপলক্ষে ওরা ছুটিতে থাকে, ডিসেম্বরের 10 থেকে 15 তারিখ থেকে শুরু করেন, জানুয়ারি 10-15 তারিখ পর্যন্ত ছুটিতে থাকে। সো এই জন্য এমবিএসএ এই বিষয়ে কোম্পানির সাথে ইনভেস্টিগেশন করার পর কোম্পানি থেকে কোনো রিপ্লাই না পায়, তখন ওইটা মানে ভিসার রিজেক্টের কারণ হয়ে দাঁড়ায় পরবর্তীতে। বাট আপনারা ধৈর্য ধরতে হবে, এটা মানে কারণ আপনি যখন ক্রোয়েশিয়ার পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন তখন সবসময় উইন্টারের দিকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। উইন্টারের দিকে করলে আপনারা
4 থেকে 5 মাস লাগে পারমিটটা বের হতে, তখন আপনার সামারের সময় চলে যায়, তখন আপনি ভিসার জন্য জমা দিলে ভিসাটা হওয়ার সম্ভাবনা থাকে। তো সাইফুর রহমান, এই শীতকালে আর কোনো অপশন আছে কি এই ভিসা রিজেক্ট হওয়ার? সো এমবেসি যদি আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার পরে কোনো যদি রিপ্লাই না পায়, তখন আপনার রিজেক্ট হওয়ার একটা কারণ থাকতে পারে, কারণ কোম্পানি সেরকম বন্ধ থাকে কিন্তু এমবেসি বন্ধ থাকে না। এটা একটা মূল কারণ হতে পারে এমবেসি। সাইফুর রহমান, এই শীতকালে ভিসা হচ্ছে না, আর কোনো অপশন আছে কি এই রিজেক্টের? আমাদেরকে বলেন। সো যদি আপনার পারমিট ইস্যু হয়ে থাকে, আপনি এমবেসির সাথে 58 দিনের ভিতরে যোগাযোগ না করেন, সেটা হতে পারে আপনার রিজেক্টের আর একটা মূল কারণ। কারণ এমবেসি আপনাকে 2 মাস সময় দিবে, 58 দিন অর্থাৎ 2 মাস সময় দিবে আপনার পারমিট ইস্যু হওয়ার পর থেকে। আপনি যখন অনলাইনে দেখবেন অথবা এজেন্সি আপনাকে বলবে আপনার পারমিট ইস্যু হচ্ছে বা হয়েছে, তো 58 দিনের ভিতরে আপনি এমবেসিতে যোগাযোগ করবেন, অর্থাৎ সম্পূর্ণ হার্ড কপি জমা দিতে হবে। যদি হার্ড কপি জমা দিতে ব্যর্থ হন, তাহলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে আর কি। সো আপনাদেরকে আর একটা বিষয়ে উল্লেখ করি, সাইফুর রহমান বললেন যে এই পারমিট পাওয়ার 58 দিনের ভিতরে আপনারা এমবেসি ডেট নিয়ে এমবেসি এই ডকুমেন্ট সাবমিট করার চেষ্টা করবেন, কারণ 58 দিন যদি চলে যায় তখন এমবেসি আপনার ভিসা রিজেক্টেড করার একটা সম্ভাবনা থাকে। সো আর চেষ্টা করবেন 58 দিনের ভিতরে বা 2 মাসের ভিতরে আপনারা ফাইলটা জমা করতে। সো ভিউয়ার্স, সাইফুর রহমানের কাছে আর একটা বিষয় জানতে চাইব, এই শীতকালে আর কোনো ভিসা রিজেক্টের কারণ আছে কি না? আরেকটা কারণ হতে পারে, সম্ভাব্য কারণ, এটা ধরেন আপনার হতেও পারে নাও হতে পারে। কারণ ভিসা পারমিটের জন্য আপনি অ্যাপ্লাই করার পরে আপনার পারমিট আসতে পারে, আপনার পারমিট আসে বা দেরি হয়ে আসে, 5-6 মাস সময় লাগে, 4 মাস 5 মাস সময় লাগে। এখন যদি আপনার 5-6 মাস অতিবাহিত হয়ে যায়, পারমিট আসে না বা পারমিট আসছে দেরি হয়েছে, তারপর এমবেসি ইনভেস্টিগেশন করবে। আবার ধরেন 5-6 মাস হয়ে গেলে কিন্তু এমবেসি ইনভেস্টিগেশন করে দেখবে ওই কোম্পানিতে লোক লাগবে না, তখন হতে পারে আপনার আরেকটি মূল কারণ যে ভিসা রিজেক্ট হওয়ার আর কি। সো ভিউয়ার্স, সাইফুর রহমান এখানে এটা জানতে চাই পারলাম যে 4-5 মাস সময় লাগে পারমিটে আসার পর এটা এমবেসি ইনভেস্টিগেশন করবে, করার পর যাচাই বাছাই করে আপনাকে পারমিটের জন্য পারমিটটা ইস্যু হবে। সো আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন আমি এটা একটু আগেও বলেছি যে আপনারা উইন্টারে পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, উইন্টারের অ্যাপ্লাই করার পর 4 থেকে 5 মাস যাইবে পারমিটটা বের হতে, তখন সামার চলে আসবে। আর উইন্টারে অনেক বেশিরভাগ কোম্পানি কাজ থাকে না, কোম্পানি বন্ধ থাকে, আর উইন্টারের সময় ওদের এই বড়দিন হচ্ছে ক্রিসমাস, এই জন্য পালন করে, তাই কোম্পানি হল বন্ধ থাকে, ছুটিতে থাকে সবাই। সো এই জন্য আপনারা উইন্টারে পারমিটের জন্য অ্যাপ্লাই করে রাখবেন, সামার আসবে, কাজ শুরু হবে, তখন আপনার পারমিটটা যখন আপনি এমবেসিতে সাবমিট করবেন ভিসা পেতে বেশি সময় লাগবে না, ধরেন 30 থেকে 45 দিনের ভিতরে আপনার ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আমি সাইফুর রহমানের কিছু জানলাম ক্রোয়েশিয়ার ভিসা রিজেক্টের কারণ। সো আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে আপনারা পেয়ে যান। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন কোনো বিষয় জানার থাকলে, আর আমাকে আমার সাথে দেখবেন আর আমাকে বলবেন যদি কিছু জানার থাকে, আমি উৎসাহিত হয়ে আমি আরও নতুন নতুন ইউরোপের সুযোগ অসুবিধা সমস্যা নিয়ে আমি আপনাদের ভিসা হওয়ার বিস্তারিত নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হব। সো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, বাই বাই। ওকে, থ্যাংক ইউ সাইফুর রহমান। থ্যাংক ইউ সো মাচ। এখন টাকাটা দিলাম।